ব্রেসড স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? কোনো একটা কলাম যখন আলটিমেটলি একটা ফ্রেমের একটা পার্ট হিসেবে থাকে, ফ্রেম বলতে আমাদের বিম কলামের যেই একটা কানেকশন, সেরকম ফ্রেমড স্ট্রাকচারে কলামটাকে যদি ব্রেসিং সাপোর্ট দেয়া থাকে, তাহলে যেটা ঘটে যে কলামের উপর যখন তার এক্সিয়াল কম্প্রেশন লোডটা আসতেছে, সেই এক্সিয়াল কম্প্রেশন লোডের কারণে কলামের মধ্যে কোনো সোয়ে হবে না। সোয়া মিন্স হচ্ছে আমাদের যে ল্যাটারাল মুভমেন্টটা সেটা রেস্ট্রেইনড হবে। সো লেফট সাইডে টপ যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, ফিগার এতে দেখানো হচ্ছে যে কলামের মধ্যে আমাদের একটা ব্রেসিং দেওয়া আছে, যে ব্রেসিংটা আমরা ক্রস ব্রেসিং হিসেবে দেখতে পাচ্ছি ডটেড লাইনে। সো এই মেম্বারটাতে ক্রস ব্রেসিং এবং ডটেড লাইনে যে ব্রেসিংটা দেখানো হচ্ছে, সেই ব্রেসিং থাকার ফলে কি হচ্ছে, আলটিমেটলি মেম্বারের উপরে, কম্প্রেশন মেম্বার উপরে যখন এক্সিয়ালি কম্প্রেশন মেম্বার পড়বে, মেম্বারটা শুধুমাত্র বেন্ড করবে, বাট দেয়ার উইল বি নো সোয়ে, পার্শিয়ালি বা সাইডে কোনো ল্যাটারাল মুভমেন্ট ঘটবে না। ওয়ারএজ সেম সাপোর্টটা যদিও হিঞ্জ আছে, কিন্তু সেম সাপোর্ট থাকার পরেও যদি এখানে ব্রেসিং না থাকে, তাহলে দেখা যাবে যে যখন আমার কম্প্রেশন মেম্বারটার উপরে আমার এক্সিয়াল কম্প্রেসিভ লোডিংটা আসছে, লোডিং এর ফলে তার মধ্যে বেন্ডিংও কাজ করবে এবং অ্যাট দ্য সেম টাইম আমার টপ পয়েন্টে একটা ডিফ্লেকশন কাজ করতেছে। এই ডিফ্লেকশনটা যেহেতু ল্যাটারাল মুভমেন্ট বরাবর হচ্ছে, যে কারণে এটাকে আমরা বলতেছি সোয়ে পারমিটেড। সোয়ে পারমিটেড মিন্স তার ল্যাটারাল মুভমেন্ট হচ্ছে, যে মুভমেন্টটার অ্যামাউন্ট হচ্ছে ডেল্টা পরিমাণ। সো একই টাইপের সাপোর্ট থাকার পরেও যদি হিঞ্জ থাকে তাহলে আমার এক রকমের ডিফ্লেকশন হবে, যদি হিঞ্জ না থাকে তাহলে আরেক রকমের ডিফ্লেকশন হচ্ছে, এবং সেটার উপর বেস করেও কে ভ্যালুটা আমার ডিটারমাইন্ড হবে, যে কে ভ্যালু কতটুকু হবে। এটা যেমন আমরা হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সিমিলার ওয়েতে যদি আমরা নিচের যে ফিগারটা যদি ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে দেখি, সেখানেও ঠিক সিমিলার কন্ডিশনই আমরা দেখতে পাবো। যদি ব্রেসড ফ্রেম হয় তাহলে তার মধ্যে কোনো সোয়ে কাজ করবে না, দ্যাট মিন্স সোয়ে অর সাইডওয়ে মুভমেন্ট অর ল্যাটারাল মুভমেন্ট, যেটাই বলি না কেন আমরা, সোয়ে SWAY, ঠিক আছে? সাইডওয়ে মুভমেন্ট বা ল্যাটারাল মুভমেন্টটাকে আমরা আরেকটা টার্মসে বলতে পারি, সেটার নামটা হচ্ছে SWAY, সোয়ে। সো এই সোয়ে মুভমেন্ট বা ল্যাটারাল মুভমেন্টটা আমার প্রিভেন্ট হবে নাকি সেটা অ্যালাউ করবে, সেটার উপর বেস করেও আমাদের কে ভ্যালুটা ভ্যারি করবে। সো আলটিমেটলি দুইটা ক্যাটাগরির উপরে তাহলে কে ভ্যালুটা ডিপেন্ড করতেছে। এক হচ্ছে সাপোর্ট কন্ডিশন। সাপোর্ট কন্ডিশন কেন? কারণ সাপোর্ট কন্ডিশনের উপর বেস করবে রিজিডিটির অ্যামাউন্ট। আর সেকেন্ড বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের ব্রেসিং, মেম্বারটা কি কোনো একটা ব্রেসড ফ্রেমের পার্ট নাকি আনব্রেসড ফ্রেমের পার্ট। তাহলে এই ভ্যালুগুলোর উপর বেস করে আমরা যখন একটা মেম্বারের কে ভ্যালু বের করব, সেটার জন্য আমাদেরকে এআইএসসি থেকে একটা চার্ট সাজেস্ট করা হয়, যেটা দেখানো আছে ফিগার 6.9.4। এই ফিগার 6.9.4 এ যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট চার্ট। এই অ্যালাইনমেন্ট চার্টের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেই কম্প্রেশন মেম্বারটা আমি ডিজাইন করব, সেই কম্প্রেশন মেম্বারের আমার রিজিডিটি কত হবে সেটা ডিটারমাইন করা, এবং সেই কম্প্রেশন মেম্বারটা কি কোনো ব্রেসড ফ্রেম বা আনব্রেসড ফ্রেমের পার্ট কিনা সেটা ডিটারমাইন করা। এই দুইটা বিষয়ের উপর বেস করে আমরা কে ভ্যালুটা ডিটারমাইন করতে পারবো। আমরা যদি খেয়াল করি, দুইটা পাশাপাশি যে বক্স করা ফিগার আছে, ফিগার এটা হচ্ছে ফর সাইডওয়ে প্রিভেন্টেড। সাইডওয়ে প্রিভেন্টেড মিন্স এই ক্ষেত্রে আমাদের কলাম যদি ব্রেসড ফ্রেম থাকে তাহলে আমরা এই লেফট সাইডে চার্টটা ইউজ করতে পারবো। আর যদি আনব্রেসড ফ্রেম হয়, দ্যাট মিন্স সাইডওয়ে নট প্রিভেন্টেড, তার মানে আমাদের যে সোয়ে, সেই সোয়ে মুভমেন্টটাকে সে অ্যালাউ করবে বা ল্যাটারাল মুভমেন্ট ঘটবে। যদি এরকম কেস হয় তাহলে আমরা রাইট সাইডে যে ফিগারটা আছে সেই ফিগারটাকে আমরা ব্যবহার করব। এখন ব্যবহার করার ক্ষেত্রে কি জিনিস লাগবে আমাদের? এই
ফিগার দুইটা ব্যবহার করার জন্য আমাদেরকে বেসিক্যালি যে কলামটা আমরা নিব সেই কলামের যে দুইটা এন্ড পয়েন্ট, একটা টপ এন্ড একটা বটম এন্ড, এই দুইটা এন্ড পয়েন্টের রিজিডিটি আগে আমাদেরকে মেজার করতে হবে, যে কোন পয়েন্টে তার রিজিডিটি কতটুকু। এই রিজিডিটিটাকে বলা হয় জি ফ্যাক্টর। সো জি ফ্যাক্টর যেটা কিনা হচ্ছে বের করার ফর্মুলা হচ্ছে সামেশন অফ আই ডিভাইডেড বাই এল। দ্যাট মিনস যেই মেম্বারটা আমি নিব সেই মেম্বারের মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই তার যে অ্যাকচুয়াল লেংথ, সেটা দিয়ে আমরা যদি ভাগ করি, ভাগ করলে যেই ভ্যালুটা আমি পাবো সেটা হবে আমাদের জি ফ্যাক্টর। এখন একটা কলামের ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পলটা দেখি, যেমন এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ধরে নেন C2 একটা কলাম আছে। তাহলে C2 কলামটাকে আমি যদি ডিজাইন করতে চাই, তাহলে C2 কলামের টপ এন্ডের নাম দিলাম আমি A, আর C2 কলামের বটম এন্ড যেটা সেটার নাম দিলাম আমি B। তাহলে A পয়েন্টে একটা রিজিডিটি আসবে, B পয়েন্টে আরেকটা রিজিডিটি আসবে। A পয়েন্টের রিজিডিটিকে আমরা বলবো GA, B পয়েন্টের রিজিডিটিকে বলবো আমরা GB। আপনি চাইলে উল্টাটাও ধরতে পারেন, যে না আমি বটম এন্ডকে বলবো A পয়েন্ট, টপ এন্ডকে বলবো B পয়েন্ট, যেটা খুশি আমরা বলতে পারি, ডাজন্ট ম্যাটার। আমাদের কাজ হচ্ছে A পয়েন্টের রিজিডিটি বা GA মেজার করা, B পয়েন্টের রিজিডিটি বা GB এটা মেজার করা। তাহলে GA বা GB যেটাই আমরা মেজার করতে চাই না কেন, ফর্মুলাটা এখানে দেয়া আছে। কি ফর্মুলা? হচ্ছে সামেশন অফ I ডিভাইডেড বাই L ফর কলামস ডিভাইডেড বাই সামেশন অফ I ডিভাইডেড বাই L ফর গার্ডার্স। গার্ডার হচ্ছে গিয়ে বিমের অপর নাম, বিমকে গার্ডার নামেও আমরা বলে থাকি। তার মানে A পয়েন্টে আমরা যখন রিজিডিটি বের করব, A পয়েন্টের যে জাংশন বা কানেকশন পয়েন্ট, সেখানে যতগুলো কলাম থাকবে প্রতিটা ইন্ডিভিজুয়াল কলামের I ডিভাইডেড বাই L যে রেশিও ভ্যালুটা আমরা পাবো সেটাকে আমরা যোগ করব, সেটাকে ভাগ করব ওই একই পয়েন্টে যতগুলো বিম থাকবে প্রতিটা বিমের I ডিভাইডেড বাই L ভ্যালু দিয়ে। তাহলে আমরা বলতে পারি এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট এ তে আমার দুইটা কলাম, উপরে আছে C1, নিচে আছে C2, দুইটা কলাম অবস্থিত। তাহলে দুইটা কলামের ইন্ডিভিজুয়াল I বাই L, দ্যাট মিনস মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই লেংথ যে ফ্যাক্টরটা আমরা পাবো, প্রতিটা কলামের ইন্ডিভিজুয়াল ভ্যালুকে আমরা যোগ করব, সেটাকে ভাগ করব ওই A পয়েন্টে যে দুইটা বিম আছে, B1 এবং B2 দুইটা বিম আছে, সেই দুইটা বিমের আমাদের যে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই লেংথ ভ্যালু সেটার রেশিও দ্বারা আমি ভাগ করব। ভাগ করলে যেটা পাবো সেটা হবে শুধুমাত্র A পয়েন্টের রিজিডিটি GA। সিমিলার ওয়েতে B পয়েন্টের যে রিজিডিটি সেটাও আমাকে বের করতে হবে। ওয়ান্স আমি এই দুইটা ভ্যালু ডিটারমাইন করতে পারতেছি, এরপর আমাদেরকে এই অ্যালাইনমেন্ট চার্ট অনুযায়ী G এর ভ্যালুটা GA বরাবর যে লাইন আছে সেখানে আমাকে পুট করতে হবে, GB এর ভ্যালুটা GB বরাবর যে লাইন আছে সেই বরাবর পুট করব। দেখা গেল সে G এর ভ্যালুটা আমি পেলাম 2 আর GB এর ভ্যালু আমি পেলাম 0.5। এখন আমি এই দুইটা ভ্যালুকে আমি এই অ্যালাইনমেন্ট চার্টে পুট করার পর স্কেল দিয়ে আমি যদি স্ট্রেইট একটা লাইন ড্র করি, তাহলে সেটা মাঝখানের যেই কে লাইনটা দেয়া আছে সেটাকে যেই পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টের ভ্যালুটাই হবে আমাদের কে ফ্যাক্টর। এখানে GA বা GB আপনি টপ পয়েন্ট ধরেন বা বটম পয়েন্ট ধরেন, কোনো সমস্যা নাই, কারণ দেখবেন যে অ্যালাইনমেন্ট চার্টের GA এবং GB প্রতিটা পয়েন্ট বেসিক্যালি একই লাইন দেয়া আছে। এই কারণে আপনি টপকে A পয়েন্ট ধরেন বা বটমকে A পয়েন্ট ধরেন, ডাজন্ট ম্যাটার। আপনি এভাবে ধরেন, অথবা GB এর ভ্যালু আপনার 2 আসুক আর GA এর ভ্যালু আপনার 0.5 আসুক না কেন, আলটিমেটলি তখন লাইন আসবে এরকম ভাবে আসবে। সো দুইটা একই পয়েন্টকে নির্দেশ করবে। সো আপনি রাইট সাইড থেকে নেন অথবা লেফট সাইড থেকে নেন, যেভাবেই ধরেন না কেন রেজাল্ট একই আসবে। সো এই কারণে আমি টপ পয়েন্টকে কি ধরলাম A নাকি B, বা বটম পয়েন্টকে কি ধরলাম সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে
যে আমি যেই পয়েন্টই ধরি না কেন সেই পয়েন্টের সামেশন অফ আই বাই এল ফর কলাম ডিভাইডেড বাই সামেশন অফ আই বাই এল ফর বিম, যেটা দিয়ে আমরা জি ভ্যালুটা বের করব। পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে কলামটা আমি ডিজাইন করতে যাচ্ছি বা যার কারণে আমি কে ভ্যালুটা বের করব, সেই কে ভ্যালুটা কি একটা ব্রেসড ফ্রেমের পার্ট নাকি আমার আনব্রেসড ফ্রেমের পার্ট। কারণ ব্রেসড ফ্রেম যদি হয় তাহলে আমি এই চার্টটা ইউজ করব, যদি আনব্রেসড ফ্রেম হয় তাহলে আমি এই চার্টটা ইউজ করব। যদি কোনো ক্ষেত্রে এমন যদি হয় যে না আমার যে সাপোর্ট সেই সাপোর্টটা হচ্ছে গিয়ে অলমোস্ট একটা সবচেয়ে কমন একটা সাপোর্ট, দ্যাট মিনস ডাইরেক্টলি বলা আছে যে সাপোর্টটা হচ্ছে আইদার দুইটাই ফিক্সড সাপোর্ট অর এক এন্ড ফিক্সড আরেক এন্ড হিঞ্জ অর দুই এন্ডই হিঞ্জ সাপোর্ট, বা এমন একটা সাপোর্ট যেখানে ওয়ান এন্ড হচ্ছে গিয়ে আমার ফিক্সড, আরেক এন্ডে আমার ট্রান্সলেশন হচ্ছে গিয়ে ফ্রি থাকবে কিন্তু রোটেশন আমার ফিক্সড থাকবে। সো এইরকম যে এখানে 6টা আইডিয়াল কেস দেয়া আছে, যে আইডিয়াল কেসগুলো যদি আমরা কোনো ক্ষেত্রে যদি ডাইরেক্টলি ডিটারমাইন্ড করতে পারি কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে, তাহলে আর আমার কষ্ট করে এখান থেকে ভ্যালুটা কে ভ্যালুটা বের করা লাগবে না, আমি ডাইরেক্টলি এই চার্ট থেকেই আমাদেরকে বলা আছে সেই ভ্যালুটাই আমরা ইউজ করতে পারবো। এখানে দুইটা ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাজ বিকজ উপরের ভ্যালুটা হচ্ছে থিওরিটিক্যাল কে ভ্যালু, যেটা থিওরিতে সাজেস্ট করা হয়। প্র্যাকটিক্যালি দেখা যায় যে ডিজাইন ইঞ্জিনিয়াররা তার থেকে একটু বাড়িয়ে কে ভ্যালুটা ধরে। সো প্র্যাকটিক্যাল কোন ভ্যালুটা ধরা হয় সেটাও এখানে বলা আছে, আর থিওরিটিক্যালি কোনটা ধরা উচিত সেটাও এখানে বলা আছে। বেসড অন ইন্ডিভিজুয়াল ডিসিশন, অ্যাজ এ ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা নিজেরাই ডিসিশন নেই। সো বেসড অন আওয়ার এক্সপেরিয়েন্স অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিসিশন আমরা আমাদের মতো করে সাজেশন নিতে পারি যে আমি কোনটাকে কে ভ্যালু হিসেবে ধরবো, ধরে আমি আমার ডিজাইনটা কমপ্লিট করব। এখন আমি আপনাদের জন্য আমরা এই কে ফ্যাক্টর ডিটারমাইন বা ডিটারমিনেশনের প্রবলেম আমরা শুরু করব। সো আপনারা একটু খাতা কলম নিয়ে সবাই রেডি হবেন প্লিজ।
আমি কোশ্চেনের ফিগারটা একটু ড্র করছি, সো আপনারা কোশ্চেনের ফিগারটা একটু ড্র করে নিন, এরপর আমি কোশ্চেনটা লিখে দিব।
So this is the question that we have to solve. স্যার আমাদের এখানে কি কে ডিটারমিন করতে হবে? এক্স্যাক্টলি, এফেক্টিভ লেংথ ফ্যাক্টর কে যেটা আছে সেই কেটা আমাকে ডিটারমাইন করতে হবে তিনটা কলামের জন্য, এ বি কলাম, জিএইচ কলাম এবং জিএফ কলাম। এই তিনটা কলামের জন্য আমাদেরকে এটার এফেক্টিভ তিনটা কলামের যে আলাদা আলাদা কে ভ্যালু, সেই কে ভ্যালুটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। কোশ্চেনটা তোলা হয়েছে সবার? ইয়েস স্যার। জি স্যার। ওকে, জি স্যার। এখন কোশ্চেনটা দেখে আমাকে বলেন তো যে এই যে স্ট্রাকচারটা আমরা যে অ্যালাইনমেন্ট চার্ট ইউজ করব, অ্যালাইনমেন্ট চার্টে তো আমাদেরকে বলা ছিল যে আমি যখন কে ফ্যাক্টর ব্যবহার করব তখন আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে এটা কি ব্রেসড ফ্রেম অর আনব্রেসড ফ্রেম। এখন এই ফিগারটা, এই যে ফ্রেমড স্ট্রাকচার, এই ফ্রেমড স্ট্রাকচারটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে, এটা কি একটা ব্রেসড ফ্রেম নাকি আনব্রেসড ফ্রেম? রাফি আমাকে বলেন দেখি কি মনে হচ্ছে আপনার কাছে? স্যার রাফি কি মনে হচ্ছে? স্যার কি মনে হচ্ছে এবং কেন মনে হচ্ছে এই দুইটা জিনিস একটু বলেন। স্যার আমার কাছে এটা মনে হচ্ছে, এবং কেন সেটা? ভুল হোক কোনো সমস্যা নাই, এখানে তো এমন না যে ভুল হইলে আমি অনলাইন থেকে ঢুকে আপনার বাসায় গিয়ে আপনাকে পিটান দেওয়া শুরু করব। না স্যার সেটা না। হ্যাঁ তাহলে বলেন। দিগন্ত বলতে পারবেন? বাবা ক্লাস নিচ্ছে না স্যার। ব্রেসড ফ্রেমের মেইন বিষয়টা কি কি ছিল বলতে পারবেন? স্যার সাপোর্ট থাকবে। ব্রেসড ফ্রেমে সাপোর্ট থাকবে না স্যার, ডায়াগোনাল মেম্বার গুলো থাকবে। ও, স্পেসিংটা আমরা কেন দিতাম? স্যার ল্যাটারাল লোড থেকে মনে হয় বাঁচার জন্য। ল্যাটেরাল লোড থেকে নাকি ল্যাটেরাল মুভমেন্ট যাতে না হয় সেটার জন্য? ইয়েস স্যার, মুভমেন্টের জন্য। দ্যাট মিনস আমার যেই মেম্বারটা আমি ডিজাইন করতে যাব বা যেই মেম্বারগুলো কলাম মেম্বার, যেহেতু আমরা কম্প্রেশন মেম্বার নিয়ে কথা বলছি, সো কম্প্রেশনের যে কলাম মেম্বার সেটা যাতে ল্যাটেরাল মুভমেন্ট না হয় সেটাকে রেজিস্ট করার জন্য আমরা ব্রেসিংটা দিতাম, রাইট? এখন খেয়াল করে দেখেন তো যে এই যে ফ্রেমড স্ট্রাকচারটা আছে এটা যেই কন্ডিশনে আছে সেই কন্ডিশনে আমার কোনো যখন এই যে কলামগুলো থাকবে এ বি কলাম, তারপর সিডি ডিই জিএইচ এইচ এফ, এই প্রতিটা কলাম আলটিমেটলি কি আমার ল্যাটেরাল মুভমেন্ট কি সাপোর্ট, মানে ল্যাটেরাল মুভমেন্ট অ্যালাউ করবে নাকি করবে না, মানে কোন কলামে ল্যাটেরাল মুভমেন্ট হইতে পারে আর কোন কলামে ল্যাটেরাল মুভমেন্ট হবে না?
বুঝতে পারতেছি না নাকি? স্যার এবি কলামে হইতে পারে। এবি কলামে কি ল্যাটারাল মুভমেন্ট হবে? জি স্যার। স্যার তারপর আমার তো মনে হচ্ছে স্যার ডিই তারপরে সিডি এগুলোতে বেশি হবে। জি ডিই এবং সিডি কলামে ল্যাটারাল মুভমেন্ট হবে, কম বেশি যেটাই হোক। একটা হচ্ছে একেবারে হবেই না, আর হচ্ছে কি হবে হবে বা হবে হবে স্যার, না, হবে। সেটার মধ্যে আমরা থাকি। যদি হয় তাহলে সেটা কম বা বেশি যাই হোক না কেন, হইলেই আমার হচ্ছে গিয়ে চার্ট চেঞ্জ হয়ে যাবে। আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম অ্যালাইনমেন্ট চার্ট, সেখানে বলা ছিল দুইটা জিনিস, যদি হয় তাহলে এক চার্ট, যদি না হয় তাহলে আরেক চার্ট। ঠিক আছে? যদি কমও হয় তাহলে ওই একই চার্ট আমাকে ইউজ করতে হবে, কম হোক বা বেশি হোক যেটাই হোক না কেন। এবি কলামে ল্যাটারাল মুভমেন্ট হবে আপনাদের মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে। তারপর সিডি কলাম স্যার হবে স্যার মনে হয় হবে। ডিই হবে স্যার। কলাম হবে স্যার। হবে স্যার। আচ্ছা খেয়াল করে দেখেন তো যে এবি কলামে যদি ল্যাটারাল মুভমেন্ট হয় তাহলে সেই ল্যাটারাল মুভমেন্টের কারণে আলটিমেটলি আমার মেম্বারটা যদি ডিফ্লেক্ট করে তাহলে ডিফ্লেকশনটা কিরকম হবে? ডানে বা বামে তার ল্যাটারাল মুভমেন্ট হবে, তাই না? স্যার ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবি, সিডি এবং জিএফ এই তিনটা কলামের কথা যদি আমরা চিন্তা করি, এই তিনটা কলামের উপরের দিকেই কি আছে? বিম আছে, তাই না? আবার নিচের দিকে সাপোর্ট আছে। তো এই যে কলামগুলো, সেই কলামের সাথে যে উপরের দিকে যে বিম কানেকশনটা আছে, সেই কলামটা যদি আমার ল্যাটারাল মুভমেন্ট করে তাহলে কলামের সাথে সাথে বিমটাও কি হবে? মুভ করবে না? ইয়েস স্যার। যদি যদি আমরা চিন্তা করি যে যখন এই মেম্বারটার উপরে উপর থেকে লোড আসবে, সে উপর থেকে যখন এইভাবে কম্প্রেশন লোড আসবে প্রতিটা কলামের উপরে, এই কলামের উপরে এখান থেকে নিচের দিকে আসবে, সো ডিসি কলামের উপরেও কম্প্রেশন লোড আসবে, আবার জিএফ কলামের উপরেও কম্প্রেশন লোড আসবে। সেভাবে যখন লোড আসবে, এই কলামটা যদি ল্যাটারাল মুভমেন্ট হয় তাহলে বেসিক্যালি কি হবে? সে আইদার এই দিকে বাঁকবে অথবা সে এই দিকে বাঁকবে, তাই না? জি স্যার। জি স্যার। যদি কলামটা যদি এরকম ভাবে আইদার রাইট ওয়ে অর লেফটে যেদিকেই বাঁকুক, তাহলে কলামের সাথে অ্যাসোসিয়েটেড যে বিমটা আছে সেই বিমটাও বাঁকবে। তাহলে বিমটাও কলামের এই পজিশন যেহেতু এখানে চলে আসলো, তাহলে বিমের এই পজিশনটাও তো এখানে আসবে, রাইট? ইয়েস স্যার। তাহলে এইরকম ভাবে যদি ধরে নেই আমি যে কলাম এইভাবে বাঁকলো, বিম আসলো, আবার এই কলামটাও এইভাবে বাঁকলো, বিম আসলো, আবার এই কলামটা এইভাবে বাঁকলো, তাহলে এই যে অ্যাসোসিয়েটেড বিম সেটাকেও আসতে হবে। তাহলে আলটিমেটলি এই বিমের যে সাপোর্টটা সেটাকে সরে এই দিকে চলে আসতে হবে, এইভাবে চলে আসতে হবে যদি বাঁকতে হয়, রাইট? যদি এই কলামগুলো যদি ল্যাটারাল মুভমেন্ট করে, এই যে এতটুকু পরিমাণ ল্যাটারাল মুভমেন্ট হইলো, এই যে এতটুকু পরিমাণ তার ল্যাটারাল মুভমেন্ট হলো, তাহলে মুভমেন্ট হওয়ার জন্য এই কলামকে মুভমেন্ট করতে হলে এই বিমকেও মুভ করতে হবে। এই বিম যদি মুভ হয় তাহলে এই কলামও মুভ করবে, এতটুকু পরিমাণ ল্যাটারাল মুভমেন্ট হবে। এই কলাম যদি মুভ হয় তাহলে এই বিমটাকে মুভ করতে হবে, তারপর সেটার জন্য এই কলামটাও মুভ করবে। তাহলে এই কলাম যদি মুভ করে তাহলে এই সাপোর্টটাকেও বিম সহ মুভ করে দিকে আসতে হবে, তাই তো? জি স্যার।
এখন এটা যে একটা হিঞ্জ সাপোর্ট কি কি রেস্ট্রেইন করে আমরা কি জানি? স্যার f of x y and f of x মানে রেজিস্ট্যান্স করে লোড। এক্স ডাইরেকশন এবং ওয়াই ডাইরেকশন, বা আমরা বলতে পারি যে ভার্টিক্যাল ডাইরেকশন এবং হরাইজন্টাল ডাইরেকশন, দুই ডাইরেকশনেই আমার যে মুভমেন্ট হবে সেটাকে রেজিস্ট করে হিঞ্জ সাপোর্ট, তাই না? ইয়েস স্যার। জি স্যার। তাহলে যদি এই কলামটাতে যদি ল্যাটারাল মুভমেন্ট হয় তাহলে এই বিমের যে সাপোর্টটা সেটা কি অ্যালাউ করবে? কারণ এখানে তো হিঞ্জ সাপোর্ট দেয়া আছে, তো হিঞ্জ সাপোর্টের কারণে স্বাভাবিকভাবেই এই বিমটা তো মুভ করতে পারবে না। এই বিম যদি মুভ করতে না পারে তাহলে এই কলামটাও মুভ করতে পারতেছে না, কলাম মুভ করতে না পারে অ্যাসোসিয়েটেড এই বিমটাও মুভ করতে পারবে না। এই কলাম, এই বিম, এই কলাম, এই নিচের দিকের যে তিনটা কলাম আছে, এবি কলাম, সিডি কলাম এবং জিএফ কলাম, এই তিনটা কলাম এবং অ্যাসোসিয়েটেড বিডি বিম, ডিজি বিম এবং জিজে বিম, এই তিনটা বিমও তো মুভ করতে পারবে না। কেন? কারণ ল্যাটারাল মুভমেন্ট করতে হইলে এই দিকে যেই হিঞ্জ সাপোর্টটা আছে সেটা তাকে বাধা দিচ্ছে, সেটা হোক লেফট সাইডে অর সেটা হোক রাইট সাইডে, যেই দিকেই হোক না কেন। যদি এই দিকে এইভাবেও যদি মুভমেন্ট করতে চায় কলামগুলো, তাহলে বিমটা পজিশনটা বা সাপোর্টের পজিশনটা মুভ করে এই দিকে আসতে হবে। কিন্তু সাপোর্ট তো না ডান দিকে না বাম দিকে না উপরে না নিচে কোনো দিকেই মুভ করবে না, কারণ এটা তো হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট তো নাইদার হরাইজন্টাল নাইদার ভার্টিক্যাল, কোনো ডাইরেকশনে এসে মুভ করবে না। এটাই তো আমরা এতদিন ধরে শিখে আসছি। এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কি শিখলাম, যে হিঞ্জ সাপোর্টে আমরা দুইটা রিয়াকশন পাই। দুইটা রিয়াকশন বেসিক্যালি কি ইন্ডিকেট করে? যে সে বাধা দিচ্ছে, এবং সেই বাধার পরিমাণটা কি? সেই পরিমাণটাই তো হচ্ছে আমাদের সেই রিয়াকশন ফোর্স। যদি সে বাধা না দিত তাহলে তো আমার কোনো রিয়াকশন আসতোও না, তাই না? জি স্যার। তাহলে এবি, সিডি এবং জিএফ এই তিনটা কলামে কি কোনো ল্যাটারাল মুভমেন্ট হবে? নো স্যার, হবে না। হবে না। কেন? বিকজ অফ অনলি দিস সাপোর্ট, এখানে কোনো হবে না। কিন্তু যদি এই বিমটা, জি যে বিমটা না থাকতো এবং এই সাপোর্টটা না থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কি হইতো? ইয়েস স্যার। অবশ্যই হইতো। তাহলে এইভাবে আমাকে বুঝতে হবে এই ফ্রেম স্ট্রাকচার দেখে যে আদৌ আমার যেই কলামটা আমি ডিজাইন করব সেই কলামটার ক্ষেত্রে আমার কলামটা কি আইদার একটা ব্রেসড কন্ডিশনে আছে নাকি আনব্রেসড কন্ডিশনে আছে। এখন বলেন তো যে ডিই এবং জিএইচ এই দুইটা কলাম কি ব্রেসড কন্ডিশনে আছে নাকি আনব্রেসড কন্ডিশনে আছে? স্যার আনব্রেসড। স্যার আনব্রেসড কন্ডিশনে আছে। অবশ্যই আনব্রেসড। কেন? কারণ এই যে কলাম দুইটা, কলামের উপরে যখন এই হরাইজন কম্প্রেশনাল এক্সিয়াল লোড গুলো আসবে, তখন এই কলাম তো আলটিমেটলি যে কোনো ডাইরেকশনেই বেন্ড করতে পারে। এরকম ভাবে কলামগুলো বেন্ড করতে পারে, অথবা আমার এই রকম ডাইরেকশনে বেন্ড করে যেতে পারে কলাম এবং বিম। কেন? কারণ সাইডের দিকে কোনো সাপোর্ট নাই বা কোনো ব্রেসিং নাই। কিন্তু যদি এটা না থেকে যদি আমি এইরকম ভাবে দুইটা ব্রেসিং দিয়ে দেই, তাহলে কি এটা এই ডিই এবং জিএইচ এই দুইটা কলাম তখন ব্রেসড হবে নাকি আনব্রেসড হবে? স্যার ব্রেসড হয়ে যাবে। তখন ব্রেসড হয়ে যাবে। কেন? কারণ এই যে ডায়াগোনাল মেম্বার গুলোর কারণে তখন আর কলাম ল্যাটারালি মুভ করতে পারবে না। তখন কি হবে? শুধুমাত্র বেন্ডিং আসবে, কলাম এইভাবে বেন্ড করবে, কিন্তু কোনো ল্যাটারাল মুভমেন্ট হবে না। সো ব্রেসিং অনেক ভাবেই হইতে পারে। ব্রেসিং হইতে পারে এভাবে, ব্রেসিং হতে পারে এই বিমের কারণে, এভাবে বিমের কারণে যেভাবে আছে সেটাও ব্রেসিং, আবার এইখানে যেভাবে আছে সেটাও ব্রেসিং। বুঝতে পারলাম? জি স্যার। Fine.
এখন ব্রেসিং এর ক্ষেত্রে আবার এখানে একটা শর্ত আছে। কখনো যদি এরকমটা আমরা দেখি যে যেই কলামটা আমি নিতে যাচ্ছি সেটা যে ব্রেসড ফ্রেমের পার্ট কি পার্ট না, তাহলে সেই ক্ষেত্রে যদি বিমের ফার এন্ডের কন্ডিশন সেটা কিরকম হবে সেটার উপর বেস করে আমার জি যেই ফ্যাক্টরটা আমি ইউজ করব সেখানে একটা মডিফিকেশন ফ্যাক্টর আমাকে ইউজ করতে হয়, যেটাকে বলা হয় স্টিফনেস মডিফিকেশন ফ্যাক্টর। যেমন আমি যখন এই প্রবলেম 1টা করব তখন এবি ফ্রেম যে এবি যে কলামটা যেটার জন্য আমাকে এফেক্টিভ লেংথ ফ্যাক্টর ব্যবহার করতে ডিটারমাইন করতে হবে, সেই এবি কলামটার যদি এফেক্টিভ লেংথ ফ্যাক্টর বের করতে চাই তাহলে এবি কলামটা কি ব্রেসড, তাই না? সেটা তো আমরা দেখলাম। জিএইচ কলাম যেটা সেটা কি হবে, ব্রেসড নাকি আনব্রেসড? স্যার আনব্রেসড। স্যার আনব্রেসড হবে। আনব্রেস। জিএফ কলাম স্যার ব্রেস কল। ব্রেসড কলাম। তাহলে এখন Braced। এই যে কলামগুলো, কলামের ক্ষেত্রে যে ফ্রেমের আন্ডারে আছে কলামগুলো যখন ব্রেসড কন্ডিশনে থাকতেছে, সেই ব্রেসড কন্ডিশন হোক অর আনব্রেসড কন্ডিশন হোক, তার ফার এন্ড অফ দ্য বিম যদি হিঞ্জ সাপোর্টেড থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা মডিফিকেশন ফ্যাক্টর ইউজ করতে হবে যার ভ্যালু হচ্ছে 0.50। যদি আনব্রেসড হয় তাহলে 50, যদি ব্রেসড হয় তাহলে 1.5। আর যদি ফার এন্ড অফ দ্য বিম যদি ফিক্সড সাপোর্ট থাকে, দ্যাট মিনস এই যে সাপোর্ট যেটা আছে সেটা যদি হিঞ্জ না হয় যদি ফিক্সড হতো, তাহলে আনব্রেসড এর জন্য মডিফিকেশন ফ্যাক্টর আসবে 0.67 আর ব্রেসড এর জন্য হবে 2.0। এই মডিফিকেশন ফ্যাক্টরের ভ্যালুগুলো একটু লিখে রাখেন আপনারা। আমি প্রবলেমটা যখন শুরু করব তখন সলিউশন করার সময় আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় এই মডিফিকেশন ফ্যাক্টরটা ইউটিলাইজ হচ্ছে। আপাতত আগে এটা আমরা লিখে রাখি। তাহলে আমরা জানি যে জি ভ্যালু যেটা আমরা ক্যালকুলেট করব, জি ভ্যালু ক্যালকুলেট করার ফর্মুলাটা আমরা কি জানি একটু খেয়াল করে দেখি। সো আমরা জানি যে রিলেটিভ স্টিফনেস যেটাকে আমরা বলছি জি, সেই জিটা হচ্ছে সামেশন অফ আই ডিভাইডেড বাই এল অফ অল কলাম ডিভাইডেড বাই সামেশন আই বাই এল অফ অল গার্ডার। তাহলে এখন আমাদেরকে এবি যেই কলামটা, আমরা যদি প্রথম কলামটার কথা চিন্তা করি এবি কলাম, তাহলে এবি কলামে আমার কয়টা
এ পয়েন্টের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এ পয়েন্টে আমাদের কোনো বিম বা কলাম যদি দেখি, তাহলে এ পয়েন্টে কিন্তু আমাদের কিছুই নাই। এ পয়েন্টে শুধুমাত্র এ বি কলামের কানেকশন আছে, আর কোনো বিম নাই, কোনো কলামও নাই। এটা একটা সাপোর্ট কন্ডিশন। তো সাপোর্ট কন্ডিশনটা কিরকম থাকবে সেটার উপরে আমরা আমাদের যেই জি ভ্যালু সেটা ডাইরেক্টলি আমরা অ্যাপ্লাই করতে পারি। ডাইরেক্টলি কিরকম? যেমন যদি হিঞ্জ থাকে, যেমন যেটা আমরা দেখতে পাচ্ছি এ পয়েন্টে, যদি হিঞ্জ সাপোর্টেড থাকে, তাহলে হিঞ্জ সাপোর্ট হওয়ার কারণে জি ভ্যালু আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারি 10। আর যদি ফিক্সড সাপোর্ট থাকে, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি জিএফ কলামের ক্ষেত্রে, জিএফ কলামে যদি এরকম ফিক্সড সাপোর্ট যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেই জি ভ্যালুটা আসবে সেটা হবে 1। এই দুইটা ভ্যালু আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারি বেসড অন আমাদের প্র্যাকটিক্যাল অবজারভেশন অ্যান্ড কনসিডারেশন। কোশ্চেন আসতে পারে যে যদি রোলার সাপোর্ট থাকে তাহলে আমরা কি করব? কলামের যেই বেস থাকে সেই বেসে সাধারণত কখনো রোলার সাপোর্ট হয় না। এটা একটা জিনিস খেয়াল রাখবেন। রোলার সাপোর্ট কখনোই আমরা কোনো স্ট্রাকচারের বেইজে দিব না বা দেই না। রোলার সাপোর্ট শুধুমাত্র ইউটিলাইজ করা হয়ে থাকে একটা স্ট্রাকচারের ইন্টারমিডিয়েট কোনো পজিশনে। যেমন একটা কমন এক্সাম্পল হচ্ছে যখন আমরা ফ্লাইওভার বা ব্রিজ তৈরি করি, সেই সব ক্ষেত্রে আমরা ব্রিজের ডেক বা ব্রিজের যে পিয়ার থাকে সেই সব ক্ষেত্রে স্পেশালি আমরা রোলার সাপোর্ট দিয়ে থাকি। বা ইন্টারনাল হিঞ্জ সাপোর্ট আমরা যেখানে ইউজ করে থাকি সেক্ষেত্রেও মাঝে মাঝে রোলার ইউটিলাইজ করা হয়। এই কারণে আমাদের সাপোর্টে কখনোই ফিক্সড বা হিঞ্জ ছাড়া কোনো কেস আসা প্রবাবিলিটি নেই। এখন বাদবাকি যেই বিষয়গুলো, যে আমাদেরকে বলা আছে কি যে আমরা যদি এবি কলাম নিয়ে যদি স্টার্ট করি, আমরা সলিউশনটা শুরু করি তাহলে। এখানে আমাদেরকে বলা হয়েছে আরেকটা বিষয় যে অল দ্য কলামস আর অফ W8/31 and girders are W8/50 section. তাহলে খেয়াল করে দেখেন এই দুইটা সেকশনের জন্য আমরা যখন এই জি ভ্যালুটা বের করতে যাব, জি ভ্যালু বের করতে গেলে আমাদের কি লাগবে? I/L। এখন এল যেই ভ্যালুটা, এল তো আমি এখান থেকে ডাইরেক্টলি পাবো কারণ প্রতিটা কলাম এবং বিমের লেংথ বলা আছে, কিন্তু আই ভ্যালুটা আমি কোথা থেকে পাবো? স্যার স্টিল সেকশন থেকে। স্টিল সেকশন যেটা দেয়া আছে সেখান থেকে। ওই যে আমাদেরকে ডাব্লিউ সেকশন গুলো দেয়া আছে, সেই ডাব্লিউ সেকশনের আমাদের সেকশনাল প্রপার্টিজ গুলো আমরা যদি চেক করি তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে ডাব্লিউ সেকশন যেগুলো আমাদের দেয়া আছে, যেমন এখানে বলা হচ্ছে W8/31 এবং W18/50, এই দুইটা সেকশনের আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা জানতে হবে।
সো মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা আমরা নিব সেটা কি নিব বলেন? W8/31 সেকশন চেক করেন, চেক করে আমাকে বলেন। স্টিল সেকশনে যে ডাব্লিউ সেকশন গুলো আছে সেটা ওপেন করেন, ওপেন করে আমাকে দেখে বলেন যে আমরা যে দুইটা আমাদের মেম্বার আছে W8/31 এবং W14 মনে হয় W18/50, স্যার আয়ের ভ্যালু কি 110? কোন সেকশনের জন্য বলতেছেন একটু বলেন আমাকে। W8/31। W8/31, আচ্ছা এটার জন্য আই এর ভ্যালু কত ধরবো? 110 ধরবো। 37.1 কেন ধরবো না? চার্টের মধ্যে তো দুইটা এক্সিসই আছে, এক্স এক্স এক্সিসও আছে, ওয়াই ওয়াই এক্সিসও আছে। তো আমি ওয়াই ওয়াই এক্সিসে 37.1টা আমি নিব না, আমি কেন এক্স এক্স এক্সিসের 110 যেটা আপনি বললেন সেই 110 ইঞ্চ টু দি পাওয়ার 4 যেটা আছে সেটা আমি ধরবো। কারণ আমরা এখানে কি একটা এখানে একটা নতুন বিষয় আসবে যেটা আপনাদের খেয়াল করতে হবে। যখন আমরা কখনো ডিজাইন করি, কলাম মেম্বারে ডিজাইন করার সময় কলামে আমরা দেখতে পাই যে সাধারণত কলাম মেম্বার দেখবেন যে কলাম বা গার্ডার যেগুলো এগুলো হিসেবে ডাব্লিউ সেকশন নেওয়া হয় বা ওয়াইড ফ্লেঞ্জ সেকশন গুলোকেই ইউজ করা হয়। One of the main reason for using this W section is W section has the higher capability of taking the load through its strong axis, and by a strong axis we indicate the XX axis. যদি আপনারা ডাব্লিউ সেকশনের চার্টে যান, চার্টে গেলে দেখবেন প্রতিটা সেকশনের ক্ষেত্রে তার এক্স এক্স এক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া নেয়ার ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটিটা মাচ মাচ হায়ার দেন ওয়াই ওয়াই এক্সিস। যে কোনো একটা সেকশন আপনি দেখেন, যেমন এই যে W8/31 যে সেকশনটার কথা আমরা বললাম, তার এক্স এক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হচ্ছে 110 ইঞ্চ টু দি পাওয়ার 4, whereas YY axis বরাবর তার মোমেন্ট অফ ইনার্শিয়া নেয়ার ক্যাপাবিলিটি অনলি 37.1। সিমিলারলি আপনি যদি W18/50 যে সেকশনটার কথা আমরা বলছি সেই সেকশনটা যদি দেখেন তাহলে এক্স এক্স বরাবর তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত আসে? 800। আর ওয়াই ওয়াই এক্সিস বরাবর 40.1। দেখেন কতটা ডিফারেন্স। বিকজ অফ দিস ইস্যু এখন
তো এই কারণে আমরা হচ্ছে গিয়ে এই যখন সেকশনটা নেই আমরা চেষ্টা করি অলওয়েজ আমাদের এই ডাব্লিউ সেকশনটা নেয়ার ক্ষেত্রে, সো দ্যাট আমরা বেশি মোমেন্ট অফ ইনার্শিয়া যাতে প্রোভাইড করতে পারি। দ্যাট মিনস আমার যে এক্সিসটা আমি দিব, আমার লোডটা যে এক্সিস বরাবর কাজ করবে সেটা হবে আমাদের স্ট্রং এক্সিস বরাবর যাতে লোডটা কাজ করে। কেন? কারণ উইক এক্সিসে যদি কাজ করে তাহলে আমার মেম্বারটা কম অ্যামাউন্টে লোড ক্যারি করতে পারবে। অ্যাজ এ রেজাল্ট আমার বেশি লোড ক্যারি করার জন্য অনেক হাইয়ার সেকশন লাগবে, আননেসেসারিলি আমাদের মেম্বারের কস্ট অনেক বেড়ে যাবে, প্রজেক্টের কস্ট অনেক বেড়ে যাবে। এখন কে আমাকে এক্সপ্লেইন করে বুঝাতে পারবেন যে মেম্বারের যেই আই যদি বাড়ে তাহলে স্ট্রেংথ কিভাবে বাড়বে? মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে স্ট্রেংথের রিলেশনটা কে আমাকে এক্সপ্লেইন করতে পারবে? আচ্ছা, যদি না পারেন তাহলে তো কিছু করার নাই, তাহলে থাক। তাহলে আমরা আবার প্রবলেম সলভের দিকে চলে যাই। সো এবি যেই কলাম, সেই এবি কলামে আমরা দেখতে পাচ্ছি এ পয়েন্ট যেটা, ঠিক আছে, এবি কলামের এ পয়েন্টের যে এ ভ্যালু জি ভ্যালুটা আমরা বের করব, তাহলে জি এ যেটা সেটা আমরা কত বলতে পারি? 10। কারণ এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, আর আমরা বলেছিলাম যে ফর হিঞ্জ সাপোর্ট জি উইল বি 10, ডাইরেক্টলি আমরা ইউজ করতে পারি। কিন্তু বি পয়েন্ট যেটা, বি পয়েন্টে তো এরকম কোনো ডাইরেক্টলি কিছু বলা নাই, তাহলে বি পয়েন্টটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে জি বি যেটা সেটা আমরা এখন ক্যালকুলেট করব। এখন এই জিবি বের করার জন্য আমাদের সেই ইকুয়েশনটা ইউজ করতে হবে, যেখানে আসতেছে আমাদের সামেশন অফ আই বাই এল ফর অল দ্য কলাম ডিভাইডেড বাই আই বাই এল ফর অল দ্য গার্ডার। তাহলে এখন উপরে যদি কলাম হয় তাহলে এই বি পয়েন্টে কয়টা কলাম কানেক্টেড আছে? স্যার একটা কলাম আর একটা স্যার বিম। একটা কলাম একটা বিম। কলাম হচ্ছে এবি কলাম, বিম হচ্ছে বিডি বিম। তাহলে এবি যেই কলামটা আমরা দেখতে পাচ্ছি সেই কলামটার জন্য আমরা যখন আই বাই এল বের করব, তাহলে এবি কলামের আই হচ্ছে, যেহেতু কলাম সেকশনটা হচ্ছে আমাদের কত, 8/31, তাহলে 8/31 সেকশনের আই হচ্ছে 110। তাহলে আমরা লিখতে পারি 110 ডিভাইডেড বাই এল। কলামের লেংথ হচ্ছে 15 ফিট। 15কে আবার ফিটকে আমি যদি ইঞ্চিতে কনভার্ট করি তাহলে সেটা হবে 15 ইন্টু 12। ঠিক আছে, আই বাই এল ফর কলাম। সিমিলার ভাবে আমরা যদি বিমের ক্ষেত্রে চিন্তা করি, বিমের যে আই, বিডি বিম যেটা, বিডি বিমের আমার গার্ডার হচ্ছে গিয়ে সব 18/50, তাহলে 18/50 সেকশনের আই হচ্ছে 800, তাহলে 800 আর এল, এই যে বিডি বিম তার এল হচ্ছে 30 ফিট, তাহলে 30 ইন্টু 12
এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা জিবি এর ভ্যালুটা কত পাচ্ছি দেখেন তো চেক করে। স্যার 0.275। 0.275। তাহলে আমরা এবি কলামের জন্য জি এর ভ্যালু পেলাম 10 আর জিবি এর ভ্যালু পেলাম আমরা 0.275। এখন এই এবি কলামটা কি ব্রেসড ফ্রেম, রাইট? ব্রেসড ফ্রেমের একটা পার্ট এবি কলামটা। তাহলে আমরা বলতে পারি এই যে জি এর ভ্যালু 10 এবং জিবি এর ভ্যালু 0.275, এই দুইটা ভ্যালু আমরা ইউজ করব কোথায়? আমাদের সেই অ্যালাইনমেন্ট চার্টের ব্রেসড ফ্রেম যে পার্টটুকু ছিল সেখানে। সেখানে গিয়ে যদি আমরা ইউজ করি তাহলে দুইটা ভ্যালু বসাবো, বসিয়ে আমরা জাস্ট স্ট্রেট ওয়েতে দাগ টানবো, দাগ টানলে যে কে ভ্যালুটা পাবো সেটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। তাহলে সেখান থেকে দেখবেন যে ভ্যালুটা আসবে অ্যাপ্রক্সিমেটলি 0.77। তাহলে effective length factor for AB column is 0.77. বুঝতে পেরেছি? স্যার ওখান থেকে যে চারটা দিয়েছেন ওখান থেকে দাগ টানবো আর কি। এক্স্যাক্টলি, আমরা বইয়ের পেজ নাম্বার 282 তে ফিগার নাম্বার 6.9.4 যেই চার্টটা আমরা দেখেছি সেই চার্টে ব্রেসড ফ্রেমের জন্য জিএ এবং জিবি ভ্যালুটাকে আমরা পুট করব। পুট করে আমরা সরল রেখার দ্বারা যদি কানেক্টেড করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে 0.77। আমি অনলাইনে একটা চার্ট খুঁজে পেয়েছি কিছুটা। সো এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, যেমন এই লেফট সাইডটা ছিল আমাদের ব্রেসড ফ্রেম। সো ব্রেসড ফ্রেমের জন্য আমরা জি এ এবং জিবি দুইটা ভ্যালু আমরা বের করেছি। সো জি এ ভ্যালু পেয়েছি আমরা 10 এবং জিবি এর ভ্যালু 0.275। সো এখন আমরা যদি আমাদের জি এ এবং জিবি এই দুইটা পয়েন্টকে যদি আমরা যোগ করি, জি এর পয়েন্ট ছিল 10 এবং জিবি এর ভ্যালু ছিল 0.5। স্যার 275। ও 0.275
রাইট, তাহলে 0.2, 0.25, 0.275 টা হচ্ছে অলমোস্ট এরকম একটা জায়গা আসবে। তাহলে এই যে মাঝখানের কে ভ্যালুটাকে যেই পয়েন্টে ছেদ করে সেটা হবে আমাদের কে ফ্যাক্টর। সো আমরা দেখতে পাচ্ছি কে ভ্যালুটা 0.7, এই মাঝখানের দাগটা উপরেরটা হচ্ছে 0.8 আর মাঝখানের দাগটা হচ্ছে 0.75। সো একটু উপরে যাচ্ছে, সো আমরা ধরে নিচ্ছি 0.77। তাহলে আমি বলতে পারি কে ভ্যালুটা হচ্ছে 0.77। বুঝা গিয়েছে? জি স্যার। সিমিলার ভাবে এখন আমাকে যদি বের করতে হয় কোনটা, আমি এ বি কলাম বের করছি, এরপর আমাদেরকে বলছে জিএইচ এবং জিএফ। সো আমি জিএফ এই কলামটা আপনাদেরকে একটু দেখাই, কারণ জিএফটা একটু বেশ কিছু ক্রিটিক্যাল বিষয় আছে। সো ফর জিএফ কলাম, জিএফ যেই কলামটা, এখানে এফ পয়েন্ট কি ফিক্সড সাপোর্ট। সো এফ পয়েন্টের জন্য আমাদের জি এর ভ্যালু আসবে 1, এটা ফিক্সড, এটার কোনো ক্যালকুলেশন আমাদের দরকার নাই। সো আমরা বলতে পারি জিএফ ইজ ইকুয়াল টু 1.0। কিন্তু জি জি যেই পয়েন্টটা, এই পয়েন্টের জন্য আমাকে বের করতে হবে, এটা কিন্তু আমাদেরকে দেয়া নাই। তাহলে জি জি যেটা, সেটা যদি আমরা বের করতে চাই, তো জি জিটা আমরা বের করব ইকুয়েশনের মাধ্যমে, সামেশন অফ আই বাই এল সেখান থেকে। এখন সামেশন অফ আই বাই এল ফর অল দ্য কলামস যদি চিন্তা করি, তাহলে জি পয়েন্টে আমার দুইটা কলাম কানেক্টেড, একটা হচ্ছে জিএইচ আর একটা হচ্ছে জিএফ। ঠিক আছে? তাহলে জি স্যার। জি এইচ কলামের আই বাই এল যদি আমি নেই, জি এইচ কলামের আই যেটা, আই হবে কলামের জন্য 8/31 সেকশন, সেটা হচ্ছে 110, এল হচ্ছে 12 ফিট, 110 ডিভাইডেড বাই 12। স্যার আচ্ছা, হ্যাঁ বলেন। ইনটু 12 হবে স্যার। স্যার ইঞ্চি স্যার 12। হ্যাঁ, ফিটের সাথে কনভার্ট করার জন্য ইঞ্চ আমি দিলাম 12। এরপর আবার এটা হচ্ছে জিএইচ, তারপর জিএফ কলাম যদি চিন্তা করি, তাহলে জিএফ কলামের জন্য আমার কলাম সেকশন যেহেতু একই W8/31, তাহলে আই এর ভ্যালু সেম হবে 110, শুধু লেংথ চেঞ্জ হয়ে হবে 15 ফিট। সো 110 ডিভাইডেড বাই 15 ইন্টু 12, এটা হচ্ছে তাহলে আই বাই এর ফল অল দা কলাম। দুইটা কলাম ছিল, দুইটা কলামের ভ্যালুটা আমি নিলাম। এখন আসবে আমার বিম। তাহলে বিমের জন্য আমরা যদি আই বাই এল নেই, বিমের ক্ষেত্রে লেফট বিম যেটা, ডিজি বিমটা যদি দেখি, তাহলে ডিজি বিম যেটা, সেটার আই হচ্ছে গিয়া 800, লেংথ হচ্ছে 20 ফিট, প্লাস আমাদের হবে এই যে জি জে বিম। এখন জি জে বিমের যেটা ফার এন্ড, এই ফার এন্ডটা কি হিঞ্জ সাপোর্ট না? জি স্যার। Yes, sir. তাহলে আমরা বলছিলাম ওই যে স্টিফনেস মডিফিকেশন ফ্যাক্টর, যে যদি কোনো বিমের ফার এন্ড যদি হিঞ্জ সাপোর্ট হয় এবং যেই কলামের জন্য আমি ক্যালকুলেট করতেছি সেই কলামটা যদি বেসিক্যালি ব্রেসড হয়, তাহলে স্টিফনেস মডিফিকেশন ফ্যাক্টর একটা মাল্টিপ্লাই হবে, সেটার ভ্যালু হচ্ছে 1.50। তাহলে এই ক্ষেত্রে যখন আমি এই ভ্যালুটা ক্যালকুলেট করব, তখন আমার কি হবে, বাহিরে এই যে 1.50 মাল্টিপ্লাই হবে স্টিফনেস মডিফিকেশন ফ্যাক্টর হিসেবে। এখানে আই বাই এল হিসেবে সেম ওই ভ্যালুটা তো আমরা নিচ্ছি, আই হচ্ছে 800, এল হচ্ছে 20 ফিট,
20 ইন্টু 12, আর এটার সাথে স্টিফনেস মডিফিকেশন ফ্যাক্টর হিসেবে 1.5 মাল্টিপ্লাই হবে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম স্যার। সবাই? জি স্যার, জি স্যার। তাহলে এইবার জি, এই স্যার। জি জি যেটা সেই ভ্যালুটা কত আসে দেখেন তো। আমার ক্যালকুলেশনে আসে 0.165 অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, এটা আপনারা একটু ক্যালকুলেট করে চেক করবেন, আমি আপনাদেরকে জাস্ট দেখাই। সো যদি আমাদের এই ভ্যালু যদি দেয়া থাকে এবং আমরা যদি অ্যালাইনমেন্ট চার্ট ইউজ করি, জিএফ একটা ভ্যালু হচ্ছে 1 আর একটা ভ্যালু হচ্ছে 0.165। সো 1 এর জন্য আমি ধরলাম এই লেফট সাইডটা 1 আর 0.165, দ্যাট মিনস এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.15, 0.165 একটু উপরে যাবে। আমি ধরলাম এই এতটুকু উপরে যাবে রিলেটিভলি। তাহলে মাঝখানে যে ভ্যালুটা আমি পাবো সেটা হচ্ছে আমাদের সেই কে ফ্যাক্টর। সো কে ফ্যাক্টরের ভ্যালুটা আমি দেখছি এখানে হচ্ছে 0.6 আর 0.7, দুইটার মাঝামাঝি পয়েন্ট হচ্ছে 0.65। 0.65 থেকে একটু উপরে, সো আমি রিলেটিভলি ধরে নিচ্ছি এটা হবে 0.67। তাহলে কে ভ্যালু যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 0.67 ফর ব্রেসড ফ্রেম। ঠিক আছে? জি স্যার। আপনাদের জন্য টাস্ক থাকবে, আপনারা এই জিএইচ যে কলামটা আছে সেই কলামটার আপনারা স্টিফ এফেক্টিভ লেংথ ফ্যাক্টরটা ক্যালকুলেট করবেন। ঠিক আছে? এবং সেখানে আপনারা আরেকটা জিনিস করবেন, এখানে একটু আমি অ্যাড করে দেই কোশ্চেনের মধ্যে, যে এক্সেপ্ট দি EH girder which is made of W14 by 30। মানে কি বলতে চাচ্ছি যে all the columns are made of 8/31 section। So প্রতিটা কলামই 8/31 section। Girders are made of 8/50 steel section except the EH girder। So EH girderটা যেটা সেটা হচ্ছে শুধুমাত্র W14/30 section। এটা বাদে বাদবাকি যত গার্ডার আছে যেমন বিডি, ডিজি এবং জিজে, এই তিনটা গার্ডার হচ্ছে 8/50 স্টিল সেকশন। এখন আপনাদের কাজ হচ্ছে, আমি আপনাদেরকে এ বি এবং জিএফ দুইটা কঠিন জিনিস করে দিলাম। আপনাদের কাজ হচ্ছে জিএইচ গার্ডারের ক্ষেত্রে আমাদের এফেক্টিভ লেংথ ফ্যাক্টরটা কত আসে সেটা ক্যালকুলেট করা। ক্যালকুলেট করে আপনারা নেক্সট ক্লাসে আমাকে বলবেন যে স্যার আমাদের জিএইচ এর এফেক্টিভ লেংথ ফ্যাক্টর এত আসবে। ওকে, বুঝতে পারলাম সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার।